হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস। এই টেক্সটার নামকরণ করা হয়েছে ইনফার্নোর 26 নম্বর ক্যান্টো থেকে নেওয়া একজন বিশেষ ক্যারেক্টারের নাম অডিসাসের নামানুসারে। হি ওয়াজ দ্য গ্রিক হিরো অফ Homer's Odyssey and he was known to Dante by his Latin name Ulysses. এই কবিতার তিনখানা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা কেন্দ্রিক। ভিক্টোরিয়ান এরা বলা হয় এই কারণে, কুইন ভিক্টোরিয়ার রাজত্বকাল চলছিল। কুইন ভিক্টোরিয়া রাজত্ব করছিলেন 1832 টু 1901। তাঁর আমৃত্যু পর্যন্ত তিনি রাজত্বকাল করেছিলেন। আর সে কারণেই এই এরাকে ইংরেজি সাহিত্যে বা ইংলিশ লিটারেচারে ভিক্টোরিয়ান এরা বলে আখ্যায়িত করা হয়েছে। দিস এরা ইজ অলসো কল্ড অ্যান এরা অফ পিস। এবং আরও নাম্বার 2 একটা মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এই কবিতার, যেটা কিনা গ্রিস দেশের অন্ধ কবি হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি থেকে একটা ট্রোজান ওয়ারের গল্প এখানে নেওয়া হয়েছে, বা সেটার উপর ভিত্তি করে এখানে আমাদের এই লেখাটা লেখা হয়েছে। যেখানে অ্যাকিলিস বলে একজন ক্যারেক্টারকে আমরা পাবো এই কবিতার মধ্যে। সেই অ্যাকিলিস কিন্তু ওই ট্রোজান ওয়ারের একজন সৈনিক ছিলেন বা যোদ্ধা ছিলেন। ফাইনালি বা 3 নম্বরে যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দান্তের ইনফার্নো থেকে। ইনফার্নো কথার অর্থ হচ্ছে নরক। তো সেখান থেকেও এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে। নেক্সট আমরা এই টেক্সটের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেব। কুইন ভিক্টোরিয়ার রাজত্বকাল চলছিল 1837 টু আনটিল হার ডেথ 1901। শি reigned for 63 years. In this period, 2 continental war that directly affected Britain, the Crimean War, and the other is Franco-German struggle. Yet, neither of these caused any profound changes. অর্থাৎ এই আমলে বা এই পিরিয়ডে দুটো যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে ক্রিমিয়ান ওয়ার, আর একটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মান স্ট্রাগল বা ওয়ার। তো এই দুটো ওয়ারের সেরকম একটা প্রভাব পৃথিবীবাসী তথা ব্রিটেনবাসী প্রত্যক্ষ করেনি সেরকম অর্থে। আর এই সময় দ্য অরিজিন অফ স্পিসিস রিটেন বাই চার্লস ডারউইন ইজ আ কাইন্ড অফ সায়েন্টিফিক লিটারেচার দ্যাট ইজ কনসিডার্ড টু বি দ্য ফাউন্ডেশন অফ evolutionary biology was published on 24th November 1859. অর্থাৎ 19 শতককে কেউ কেউ ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলে আখ্যা দেন। এই যুগের ইংরেজি লেখা বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অগ্রগতি থেকে শুরু করে শ্রেণী কাঠামোর পরিবর্তন এবং সমাজ ধর্মের ভূমিকা পর্যন্ত ইংরেজদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান পরিবর্তনকে প্রতিফলিত করে। এই পিরিয়ডে কিছু সিগনিফিক্যান্ট সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছিল। আর এর ফলেই সোসাইটিতে সায়েন্স এবং রিলিজিয়ানের মধ্যে একটা কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই লেগে গিয়েছিল। এলিট ক্লাসের লোকজনেরা একটা মানসিক দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তারা সায়েন্সকে বেশি প্রায়োরিটি দেবেন নাকি রিলিজিয়ানকে। যদিও রোমান্টিক যুগ বিমূর্ত অভিব্যক্তির এবং অন্তর্মুখী ফোকাসের সময় ছিল, ভিক্টোরিয়ান যুগে প্রাবন্ধিক, কবি এবং ঔপন্যাসিকেরা সামাজিক সমস্যাগুলোর দিকে তাদের মনোনিবেশ করতে শুরু করেছিলেন। টমাস কার্লাইলের মতো লেখকরা শিল্প বিপ্লবের অমানবিক প্রভাব এবং কার্লাইল যাকে যান্ত্রিক যুগ বলে অভিহিত করেছেন। আবার এই সচেতনতা কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং ঔপন্যাসিক চার্লস ডিকেন্স
এবং টমাস হারির মতো অন্যান্য লেখকদের বিষয়বস্তুকে অনুপ্রাণিত করেছিল। চাইল্ড লেবারের একটা ইম্প্যাক্ট লেখকদের লেখায় প্রতিফলিত হচ্ছিল ক্রমশ। ভিক্টোরিয়ান এরাতে পোয়েট্রি এবং থিয়েটারের রমরমা চলছিল। রবার্ট ব্রাউনিং এবং টেনিসন ছিলেন ভিক্টোরিয়ান ইংল্যান্ডের মোস্ট ফেমাস পোয়েট। টেনিসন বিকেম পোয়েট লরেট of England in 1850 and in 1884 he became the first person to receive the title of Lord for his work in poetry. The poem, published in a collection titled Poems in 1842, is a dramatic monologue diverted by the now aged hero Ulysses, the Latin form of the Greek name Odysseus. তো নেক্সট আমরা এই কবিতার সেকেন্ড ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড নাম্বার 2-তে অন্ধ কবি হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি ছিল টু মেজর অ্যানসিয়েন্ট গ্রিক এপিক পোয়েমস। ইলিয়াডে প্রায় 15,000 সামথিং লাইন্স ছিল এবং ওডিসিতে প্রায় 12,000 সামথিং লাইন্স ছিল। ইলিয়াড এবং ওডিসি লেখা হয়েছিল 7th BCE এর গোড়ার দিকে বা 8th BC এর শেষের দিকে। ইলিয়াডে বর্ণিত হয়েছে ট্রোজান ওয়ারের সম্বন্ধে, যেখানে অ্যাকিলিসের রোষ বা ক্রোধকে দেখানো হয়েছে, আর ওডিসিতে অডিশাসের যুদ্ধক্ষেত্র থেকে বাড়ির দিকে রওনা হওয়ার গল্পকে তুলে ধরা হয়েছে। ওডিশাস রিটিন ইন অ্যারাউন্ড 8th or 7th সেঞ্চুরি BC ট্রয়ের যুদ্ধ বা ট্রোজান ওয়ারকে কেন্দ্র করে লেখা হয়েছিল। আমাদের রামায়ণে যেমন করে 7টা কাণ্ড রয়েছে এবং মহাভারতেও 18টা সেকশনস বা চ্যাপ্টার্স রয়েছে, ঠিক তেমনি করে ওডিসিতে 24 বুকস রয়েছে বা চ্যাপ্টার্স রয়েছে। এবং এই ওডিসি ও মহাভারতের মধ্যে একটা আনক্যানি বা একটা মিস্টিরিয়াস সিমিলারিটিস লক্ষ্য করা যায়। সময়টা ছিল ব্রোঞ্জ যুগের, অর্থাৎ অ্যারাউন্ড 12th or 13th সেঞ্চুরি BCE। গ্রিস দেশটা ছোট ছোট কয়েকটি জনপদে বিভক্ত ছিল, যার মধ্যে শক্তিশালী জনপদগুলো ছিল অ্যাথেন্স, স্পার্টা, করিন্থ এবং সাইরাকাস বা মাইসিনের মতো জনপদগুলো। এদেরই মধ্যে ইথাকা ছিল একটা পাথুরে বা রকি আইল্যান্ড ইন দ্য আয়োনিয়ান সি, যেটি অবস্থিত ছিল গ্রিসের পশ্চিম উপকূলে এবং এটা বহুল প্রচলিত ছিল হোম অফ অডিশাস নামে ইন হোমার্স এপিক পোয়েম দ্য ওডিসি। আজকের দিনে যে দেশটাকে আমরা টার্কি বলি, যার পূর্বের নাম ছিল এশিয়া মাইনর বা অ্যানাটোলিয়া, সেই টার্কির মধ্যে প্রাচীনকালে একটি শহর অবস্থিত ছিল, যেটা অবস্থিত ছিল অ্যানাটোলিয়ার উত্তর পশ্চিম প্রান্তে। সেই শহরটার নাম ছিল ট্রয়, যা ট্রোজান ওয়ারের জন্য অত্যন্ত পরিচিত ছিল। ট্রয়ের রাজা ছিলেন প্রিয়াম এবং স্পার্টা নামে যে জনপদ ছিল তার রাজা ছিলেন মিনেলাস এবং তার স্ত্রীর নাম ছিল হেলেন। ইনি ছিলেন তখনকার দিনে অত্যন্ত বিশ্ব সুন্দরী একজন নারী। প্রিয়ামের 2 ছেলে ছিল, একজন ছিলেন হেক্টর আর অপরজন ছিলেন প্যারিস। সেই সময়ে প্যারিস ছিলেন অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। গ্রিক উপাখ্যানে বর্ণিত এক রক্তক্ষয়ী যুদ্ধ হল ট্রোজান ওয়ার। এই যুদ্ধ গ্রিক পুরাণের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম। উপকথা অনুযায়ী দেবরাজ জিউস ও সমুদ্র দেবতা পোসাইডন উভয়ে থেটিস নামক এক সুন্দরী জলপরীর প্রেমে পড়েন। জিউস ও পোসাইডন দুজনেই থেটিসকে নিজের স্ত্রী রূপে পেতে চেষ্টা করতে থাকেন, কিন্তু এক ওরাকল বা ভবিষ্যৎ দ্রষ্টা বলেন যে থেটিসের যে পুত্র হবে সে নিজের পিতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। কিছু মত অনুযায়ী থেমিস অথবা প্রমিথিউস এই ভবিষ্যৎবাণী করেন। জিউস চাননি তার পুত্র তার চেয়েও বেশি শক্তিমান হয়ে তাকে সিংহাসনচ্যুত করুক। জিউস নিজেই তার পিতা ক্রোনাসকে উৎখাত করে স্বর্গের রাজত্ব দখল করেছিলেন। একই পরিণাম যেন নিজেকেও ভোগ করতে না হয়, সেই ভয়ে জিউস থেটিসকে পেলিউস নামক এক মানবের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
জিউসের নির্দেশে থেটিস ও পেলিউসের বিয়ে ঠিক করা হয়। ট্রোজান যুদ্ধের বীর অ্যাকিলিস ছিলেন থেটিস ও পেলিউসের পুত্র। থেটিস ও পেলিউস বিয়েতে ট্রোজান যুদ্ধের পটভূমি সূত্রপাত হয়ে যায়। এই বিয়েতে বিবাদের দেবী ইরিসকে নিমন্ত্রণ জানানো হয়নি, তাকে ছাড়া অন্যান্য সমস্ত দেবদেবীদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে ইরিস এই অপমানে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং তার স্বভাবজাত কাণ্ড অর্থাৎ বিবাদ সৃষ্টির চেষ্টায় তিনি লিপ্ত হয়ে পড়েন। ইরিস একটি সোনার আপেল নিয়ে পেলিউস ও থেটিসের বিয়েতে হাজির হন এবং সবচেয়ে সুন্দরী দেবীকে এটি উপহার দেবেন বলে তিনি ঠিক করেন এবং জানান সেটা। উপস্থিত সকল নারী নিজেকে সবচেয়ে সুন্দরী বলে দাবি করতে থাকে এবং এক প্রতিযোগিতায় অবতীর্ণ হন। হেরা, অ্যাথেনা ও অ্যাফ্রোডাইট এই তিন দেবী উক্ত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে উন্নীত হন। তারা ছিলেন সবচেয়ে শক্তিশালী দেবী। হেরা ছিলেন দেবরাজ জিউসের স্ত্রী, দেবলোকের রানী এবং বিয়ের দেবী। অ্যাথেনা ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার দেবী এবং অ্যাফ্রোডাইট ছিলেন সৌন্দর্য, ভালোবাসা এবং যৌনতার দেবী। দেবরাজ জিউস নিজে এই দেবীদের মধ্যে কাউকে সবচেয়ে সুন্দরী বলে সিদ্ধান্ত নিতে পারেননি, কারণ কোনো একজনকে নির্বাচিত করলে অন্য দুই দেবীর সঙ্গে তার সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। জিউস চালাকি করে এই সম্ভাব্য সংঘাত এড়িয়ে যান। দেবরাজ জিউসের আদেশে ট্রয়রাজ প্রয়ামের পুত্র অর্থাৎ ট্রোজান রাজপুত্র প্যারিসের উপর এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব বর্তায়। দেবীদের সবাই নগ্ন হয়ে প্যারিসকে সিদ্ধান্ত নিতে বলে, কিন্তু যুবরাজ অনাবৃত দেবীদের দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। প্রত্যেক দেবী যুবরাজ প্যারিসকে নিজের পক্ষে আনার চেষ্টা করতে থাকেন। সবাই প্যারিসকে নিজেদের সাধ্যমতো বিভিন্ন উপহার দেওয়ার প্রস্তুতি করতে থাকেন। দেবালয়ের রানী হেরা প্যারিসকে অসীম রাজনৈতিক ক্ষমতা ও প্রচুর ধনসম্পদ দেওয়ার প্রস্তাব দেন। জ্ঞানের দেবী অ্যাথেনা দেন অফুরন্ত জ্ঞান ও প্রজ্ঞার প্রস্তাব। সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইট প্যারিসকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে প্রেম করিয়ে দেওয়ার প্রস্তুতি দেন। প্যারিস অ্যাফ্রোডাইটের এই প্রস্তাব ফেলতে পারেনি। পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে পাওয়ার আশায় প্যারিস অ্যাফ্রোডাইটকে সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত করেন এবং সোনার আপেল দেবীকে উপহার দেন। এর মানে হলো অন্য দুই দেবীর উপর অ্যাফ্রোডাইটের বিজয় লাভ করা হলো। প্যারিসের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অ্যাথেনা ও হেরা অনেক ক্ষুব্ধ হন। অ্যাফ্রোডাইটও তার প্রতিশ্রুতি পূরণ করেন। মর্তের সবচেয়ে সুন্দরী নারী হেলেনের সঙ্গে প্যারিসের প্রেম করিয়ে দেন। কিন্তু সমস্যা হলো হেলেন ছিলেন স্পার্টা রাজ মেনেলাসের স্ত্রী। প্যারিস তখন হেলেনের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। অ্যাফ্রোডাইটের বরে হেলেনও প্যারিসের প্রেমে পড়ে। এক পর্যায়ে কোনো রকম পরিণামের কথা না ভেবেই প্যারিস হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যান। মেনেলাস স্বভাবতই এই কর্ম মেনে নিতে পারেনি। তিনি কোনো বিলম্ব না করেই ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। মেনেলাসের ভাই এগামেনন ছিলেন মাইসিনের রাজা। তিনি তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসেন এবং যুদ্ধের জন্য মিত্র বাহিনী গঠন করতে থাকেন। গ্রিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মেনেলাসের ভাই এগামেনন। গ্রিক যোদ্ধাদের মধ্যে অনেকেই ছিলেন তৎকালীন বীর যোদ্ধাদের মাঝে শীর্ষস্থানীয়। অ্যাকিলিস, ওডিসাস, অ্যাজাক্স, ডিমেডিস, পেট্রোক্লাস, অ্যান্টিলোকাস, মেনেথিউস এবং ইডোমেনাসের মতো পরাক্রমশালী গ্রিক বীরেরা ছিলেন উপদেবতা বা দেবদেবীদের বংশধর। ফলে অনেক ক্ষমতাধর দেবদেবী গ্রিকদের সাহায্যে এগিয়ে আসেন। অ্যাথেনা, পসাইডন, হেরা, হেফাস্টাস, হারমিস এবং থেটিস গ্রিকদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন। ট্রয়রাজ প্রয়ামের নেতৃত্বে ট্রোজানরাও এক শক্তিশালী মিত্র বাহিনী গঠন করে। ট্রোজানদেরও ছিল হেক্টর, ইনিয়াস ও গ্লুকাসের মতো অনেক বীর যোদ্ধা। গ্রিকদের মতো ট্রোজানরাও দেবদেবীদের থেকে সহযোগিতা পায়। অ্যাফ্রোডাইট, অ্যাপেলো, অ্যারিস ও লেটো এই যুদ্ধে ট্রোজানদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। শেষ পর্যন্ত গ্রিকরা তাদের বিশাল বাহিনী নিয়ে ট্রয় নগরীকে আক্রমণ করে। ট্রয় নগরী ছিল অত্যন্ত শক্তিশালী ও দুর্ভেদ্য দেয়াল এবং দুর্গ দ্বারা সুরক্ষিত। গ্রিক পৌরাণিক কাহিনী মতে ট্রয়ের দেয়ালগুলো দেবতা পসাইডন ও অ্যাপেলো নির্মাণ করেছিলেন, ফলে এগুলো ভেদ করা এক প্রকার অসম্ভব ছিল। বছরের পর বছর ধরে ট্রয়ের বাইরে এই যুদ্ধ চলতে থাকে।
গ্রিক সৈন্যরা ট্রয়কে দীর্ঘ 10 বছর ব্যাপী অবরুদ্ধ করে রাখে। দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধ অমীমাংসিত থাকায় যোদ্ধারা বেশ বিরক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে মেনেলাস প্যারিসকে একক যুদ্ধে আহ্বান জানান। প্যারিসও এই আহ্বানে সাড়া দেন। দীর্ঘক্ষণ তুমুল যুদ্ধের পর অমীমাংসিত থাকে তাদের এই যুদ্ধ। পরাক্রমশালী বীর থেটিস পুত্র অ্যাকিলিস ছিলেন মর্তের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এগামেনন অ্যাকিলিসের প্রিয় উপপত্নীকে নিয়ে নেন। ফলে অ্যাকিলিস ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি আর যুদ্ধ করবেন না বলে জানিয়ে দেন। অ্যাকিলিসকে ছাড়া শুরুতে কিছু লড়াইয়ে গ্রিকরা জয়লাভ করলেও এক পর্যায়ে বিপর্যয়ে পড়ে গ্রিকরা এবং হারতে শুরু করে। ট্রোজানদের আক্রমণে পিছু হটতে থাকে গ্রিকরা। সাগর তীরে তাদের জাহাজের কাছাকাছি চলে যায়। ট্রোজানরা তখন কিছু গ্রিক জাহাজে আগুন ধরিয়ে দেয়। এগামেনন অনুধাবন করেন যে এই যুদ্ধে জয়ী হতে গেলে অ্যাকিলিসকে তাদের অত্যন্ত প্রয়োজন। এগামেনন অ্যাকিলিসকে প্রচুর ধনসম্পদের প্রস্তাব দিয়ে পুনরায় যুদ্ধে যোগদানের কথা বলেন। অ্যাকিলিস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। উপায় না দেখে অ্যাকিলিসের প্রিয় বন্ধু প্যাট্রোক্লাস অ্যাকিলিসকে যুদ্ধে যোগদানের অনুরোধ করেন, কিন্তু অ্যাকিলিস তারও প্রস্তাব নাকচ করে দেন। অসহায় প্যাট্রোক্লাস এবার প্রিয় বন্ধু অ্যাকিলিসের কাছে তার ঢাল ও বর্ম পরিধানের অনুমতি চেয়ে বসেন। উপায় না দেখে অ্যাকিলিস এই প্রস্তাবে রাজি হয়ে যান। প্যাট্রোক্লাস অ্যাকিলিসের সরঞ্জাম পরিধান করে বীর দর্পে যুদ্ধ করতে করতে ট্রোজানদের গ্রিক শিবিরের দিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। প্যাট্রোক্লাস এতটাই বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন যে তিনি ট্রোজান বীর সার্পেডানকেও হত্যা করতে সক্ষম হন। প্রবল উত্তেজিত প্যাট্রোক্লাস অগ্রসর হতে হতে ট্রয়ের দেওয়ালের কাছাকাছি চলে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরেই ট্রয়ের যুবরাজ ও বীর যোদ্ধা প্রয়ামপুত্র হেক্টরের হাতে মারা পড়েন প্যাট্রোক্লাস। প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসের মৃত্যুর সংবাদে শোকে কাতর অ্যাকিলিস রাগ ও ক্ষোভে ফেটে পড়েন। এরই মধ্যে তার উপপত্নীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এগামেনন। ক্রোধাক্রান্ত অ্যাকিলিস পুনরায় রণক্ষেত্রে প্রবেশের সিদ্ধান্ত নেন। অ্যাকিলিসের তুমুল আক্রমণে ট্রোজানরা পিছু হটতে হটতে নগরীর ভেতরে এক প্রকার ঢুকে পড়ে। চরম সাহসী যুবরাজ এই হেক্টর একাই দেওয়ালের বাইরে দাঁড়িয়ে রইল। অবশেষে অ্যাকিলিস ও হেক্টর একে অপরের মুখোমুখি হয়। সময়ের দুই শ্রেষ্ঠ বীর সামনাসামনি লড়তে শুরু করে। পরাক্রমশালী যোদ্ধা অ্যাকিলিসের কাছে হেক্টর বেশিক্ষণ টিকতে পারেননি। প্রয়ামপুত্র ট্রোজান যুবরাজ হেক্টরকে নির্মমভাবে হত্যা করেন অ্যাকিলিস। নিজের প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নিয়ে কিছুটা তৃপ্ত হন অ্যাকিলিস। এখানেই হোমারের জগৎ বিখ্যাত ইলিয়াড সমাপ্ত হয়। তবে যুদ্ধ তখনও শেষ হয়নি। অ্যাকিলিস এই ঘটনার পর খুব বেশি দিন তার প্রতাপ চালাতে পারেননি। তিনি এক পর্যায়ে ট্রয় নগরীর ভেতরে প্রবেশের চেষ্টা করেন। শহরে ঢোকার পর যুবরাজ প্যারিস অ্যাকিলিসকে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করে। এই তীর দেবতা অ্যাপেলোর সহায়তায় অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত হানে। মিথোলজি মতে অ্যাকিলিসের গোটা দেহ অবেদ্য ছিল। তার মা থেটিস শৈশবে তাকে স্টাইক্স নদীর জলে ডুবিয়ে নেন, যার ফলে তিনি অভেদ্য হয়ে ওঠেন। কিন্তু তার গোড়ালির যে অংশ ধরে তাকে ডুবানো হয়েছিল সেই অংশে জল না লাগায় তা ভেদ্য ছিল। ফলে অ্যাপেলো সেখানেই তীরের আঘাত লাগিয়ে দেন। এই তীরের আঘাতেই পরাক্রমশালী বীর যোদ্ধা এক মানব কিংবা উপদেবতা থেটিস পুত্র অ্যাকিলিস মারা যান। এরপর থেকে মানুষের দুর্বল জায়গা বোঝাতে অ্যাকিলিস হিল প্রবাদটি ব্যবহৃত হয়। পরবর্তীতে এই যুদ্ধে আরও অনেক বীরের মৃত্যু হয়। অবশেষে ওডিসাস যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা তৈরি করেন। তিনি ভেতরে ফাঁপা এমন একটি কাঠের ঘোড়া নির্মাণের নির্দেশ দেন। রাতের আঁধারে এই ঘোড়ার অভ্যন্তরে গ্রিক সৈন্যরা লুকিয়ে পড়ে। সেদিন রাতে ঘোড়াকে ট্রয়ের গেটের সামনে রেখে সমগ্র গ্রিক নৌবহর ট্রয়ের উপকূল থেকে পশ্চাদপসরণ করে নিকটবর্তী দ্বীপ টেনেডোসে চলে যায়। গ্রিকরা ট্রয়ে সিনান নামক এক ডাবল এজেন্টকে রেখে যায়। পরদিন ট্রোজানরা ট্রয়ের বাইরে গ্রিক সৈন্যদের না দেখে অবাক হয় এবং কাঠের ঘোড়াটিকে দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। গ্রিক ডাবল এজেন্ট সিনান ট্রোজানদেরকে বোঝান যে গ্রিকরা এই যুদ্ধে পরাজয় স্বীকার করে পলায়ন করেছে এবং ট্রোজান হর্স একটি ঐশ্বরিক উপহার যা ট্রয়ের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে। যদিও অ্যাপেলোর পুরোহিত লাউকুন এবং জ্যোতিষ ক্যাসান্ড্রা ট্রোজানদেরকে সতর্ক করে যে তাদেরকে কেউ কিছু বিশ্বাস না করতে, সব নিষেধ উপেক্ষা করে কোনো কিছু না ভেবেই
আনন্দের সঙ্গে ট্রোজানরা ঘোড়াকে শহরে নিয়ে আসে। এরপর ট্রয়ের বাসিন্দারা বিজয় উদযাপন করতে শুরু করে। ট্রোজানদের এই বিজয়ের লাশ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। সেদিন রাতে গ্রিক জাহাজগুলো পুনরায় ট্রয়ের উপকূলে ফিরে আসে এবং ঘোড়ার ভিতরে লুকিয়ে থাকা গ্রিক সৈন্যরা বের হয়ে আসে এবং শহরের প্রধান ফটক খুলে দেয়। সঙ্গে সঙ্গেই হাজার হাজার গ্রিক সৈন্য ট্রয় নগরীর অভ্যন্তরে ঢুকতে থাকে। শহরে ঢুকেই গ্রিকরা গণহত্যা শুরু করে এবং নগরীর অধিকাংশ স্থানে আগুন লাগিয়ে দেয়। গ্রিকরা ট্রয়ের বসতবাড়ি থেকে শুরু করে উপাসনালয় পর্যন্ত ধ্বংস করতে শুরু করে। ট্রোজান রাজ প্রায়ামকে নির্মমভাবে হত্যা করা হয়। ট্রোজানরা আর কোনো প্রতিরোধী করতে পারেনি। অবশেষে 1 দশকব্যাপী যুদ্ধের পর গ্রিকদের হাতে ট্রোজানদের বিখ্যাত ট্রয় নগরীর পতন ঘটে। এভাবে এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান হয়। গণহত্যা থেকে বেঁচে থাকা কয়েকজন বীরের একজন ছিলেন ইনিয়াস, যিনি পরবর্তীকালে ট্রয় থেকে ইটালিতে পালিয়ে যান এবং প্রথম রোমান রাজবংশ প্রতিষ্ঠা করেন। হোমারের ইলিয়াড ও ওডিসি থেকে শুরু করে ভার্জিলের এনিড, অনেক সাহিত্যে ট্রোজান যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে। ট্রোজান যুদ্ধ প্রাচীন পৃথিবী থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের মধ্যে, বিশেষ করে পশ্চিমা সাহিত্য ও সংস্কৃতিতে অত্যন্ত প্রভাব বিস্তার করে রেখেছে। শিল্পী সাহিত্যিকরা এখনও এই পৌরাণিক যুদ্ধ নিয়ে মাতামাতি করে থাকেন। এই যুদ্ধ গাথা গ্রিক তথা পশ্চিমা সাহিত্যের এক অমূল্য সম্পদ। দ্য ইলিয়াড covers a short period in the last year of the siege of Troy, while the Odyssey concerns Odysseus' return to his home island of Ithaca following the sack of Troy, and contains several flashbacks to particular episodes in the war. ইথাকার রাজা অডিশাস যুদ্ধ শেষ করে ট্রয় নগরীর থেকে ফিরে আসছিলেন নিজের দেশে। এই যাত্রাপথ অতিক্রম করতে তার সময় লেগে গিয়েছিল প্রায় 10 বছর। আবার এদিকে প্রায় 10 বছর ধরে যুদ্ধ চলছিল, অর্থাৎ 10 যুক্ত 10 সমান 20 বছর সময় তার জীবন থেকে কেটে গিয়েছিল বা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। রাজা যখন যুদ্ধের জন্য বেরিয়ে এসেছিলেন তখন তার পুত্র টেলিমেকাস ছিল মাত্র 3 মাসের, আর তিনি যখন বাড়ি ফিরলেন তখন তার পুত্র 20 বছর বয়সী একজন যুবকে পরিণত হয়ে গেছে। অডিশাস যখন বাড়ি ফিরছিলেন তখন বিশ্রামের জন্য পথিমধ্যে নানান দ্বীপে গিয়ে উঠেছিলেন এবং তাকে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। তিনি যখন ইথাকাতে এসে পৌঁছান তখন তিনি দেখেন বা শোনেন যে তার বন্ধু নাবিক সব মারা গেছে এবং 12টা জাহাজও ধ্বংস হয়ে গেছে, আর অডিশাস একাই জীবন্ত বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। গ্রিকরা বিশ্বাস করত যে ট্রয়ের যুদ্ধ শুধু মানুষের যুদ্ধ ছিল না, এই যুদ্ধ ছিল সঙ্গে সঙ্গে দেবতাদেরও। নেক্সট আমরা এই কবিতার 3 নম্বর ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড নাম্বার 3তে একটুখানি নজর দেব। দেখো, দ্য ডিভাইন কমেডি, ইটালিয়ান ডিভাইনা কমেডিয়া। এটা হলো একটা ইটালিয়ান ন্যারেটিভ পোয়েম বাই দান্তে আলিগেরি। এটা লেখা শুরু হয়েছিল c. 1308 এবং কমপ্লিট করা হয়েছিল প্রায় 1321 AD তে। কবির মৃত্যুর কিছু সময় আগে ইনফার্নো, যার মধ্যেকার 26th ক্যান্টো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পার্গেটোরিও, আর ফাইনালি হচ্ছে প্যারাডাইসো। এই কবিতাতে আরও বর্ণনা করা হয়েছে দ্য সোলস জার্নি টুয়ার্ডস গড। The poem also discusses the state of the soul after death and presents an image of divine justice, meted out as due punishment or reward. The Divine Comedy is composed of 14,233 lines that are divided into 3 cantiches, singular form of cantica. Inferno মানে হচ্ছে হেল, and Purgatorio মানে হচ্ছে পার্গেটরি, and Paradiso মানে হচ্ছে প্যারাডাইস, each consisting of 33 cantos. Inferno 26th canto presents one of the comedia's most famous characters, the Greek hero of Homer's Odyssey, Odysseus, known to Dante by his Latin name Ulysses. কবিতা বা আমাদের টেক্সট এর টাইটেল এখান থেকেই সংগৃহীত হয়েছে। এছাড়াও ইনফার্নো বা নরক, যা কিনা 9
স্তর বিশিষ্ট বৃত্ত দ্বারা গঠিত, যার মধ্যে এক একটি বৃত্ত এক এক ধরনের শাস্তি দেয়। আসলে ডিভাইন কমেডি ঈশ্বরের প্রতি আত্মার যাত্রার প্রতিনিধিত্ব করে এবং ইনফার্নো গুনাহর স্তর ও তার শাস্তির ধরনের কথা এখানে বর্ণনা করে। তো ফ্রেন্ডস, আমরা ইউলিসিস এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আজকের ক্লাসে জানলাম। আমার এই অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। নেক্সট ক্লাসে আমরা টেক্সট নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।